আসসালামু আলাইকুম। দ্বিতীয় অধ্যায়ের তোমাদের বোর্ড বইয়ের যেই একক কাজগুলো আছে আমরা এই পর্বে সেই একক কাজগুলো সমাধান করব। তো তাহলে চলো আমরা একটু প্রশ্নগুলো বুঝি এবং সেই প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো আমি একটু তোমাদেরকে বলে দেই যে দেখো একক কাজের দায়িত্বটা কিন্তু তোমাদের, তোমরাই এটা সমাধান করবা। এখন অনেক সময় হয় যে একক কাজ সমাধান করতে গিয়ে তোমরা হয়তো কোনো একটা জায়গায় আটকে যেতে পারো, কোনো একটা জিনিস বুঝতে না পারো। এই জন্য আমরা জাস্ট তোমাদেরকে একটা সাজেশন ভিত্তিক একটা সলিউশন তোমাদেরকে করে দিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে তোমরা এটা বুঝতে পারবা, এরপরে তোমরা তোমাদের নিজেদের মতো করে ডিসিশন নিবা যে হ্যাঁ এটা আসলে হবে কি হবে না। ঠিক আছে, ওকে। তো আমাদের দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়ের একক কাজের মধ্যে আসলে অনেকগুলো পরীক্ষণ রয়েছে, অনেকগুলো এক্সপেরিমেন্ট রয়েছে। তো আমরা সেই এক্সপেরিমেন্টগুলো করে একটা ডিসিশন বের করার চেষ্টা করব যে আসলে কাজটা ঠিকমতো হচ্ছে কিনা, বা এই পরীক্ষা থেকে আমরা কি কি ফলাফল পেতে পারি, এই জাতীয় সিদ্ধান্তগুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করব। তো ফার্স্টে এসব পরীক্ষা নং 1। এখন এই পরীক্ষার মূল নামটা কি? আসলে নাম বলতে কি, আমাদের দেখো আমাদের বইয়ের মধ্যে তো নাম বলে দেয় নাই, আমরা নাম দ্বারা মূলত নিজেরাই একটা নাম সেট করতেছি যে আসলে পরীক্ষাটা কি বিষয় নিয়ে, কোন বিষয়বস্তু নিয়ে আমি এই এক্সপেরিমেন্টটা করতেছি। তো এটা আসলে আমরা নিজেদের দেওয়া। তো দেখো আমরা কি লিখেছি যে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় পানিতে কঠিন পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপন হার নির্ণয়। ওকে, তো দেখো তো আমরা পানিতে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপন হার নির্ণয়, এটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। তো এই পরীক্ষার মূল উদ্দেশ্য বা মূল তত্ত্বটা কি, আমরা ভিন্ন ভিন্ন তাপমাত্রা নিব আর কি, এবং সেখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু একটা কঠিন পদার্থ। সো এই কঠিন পদার্থের ব্যাপনের হার আমরা এখানে নির্ণয় করার চেষ্টা করব। ওকে, তো তাহলে চলো এখানে আসলে আমাদের মূল ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মূল ব্যাপারটা ফার্স্ট আসলে এখান থেকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবা। এই যে আমাদের যে এক্সপেরিমেন্ট যে সেগমেন্টটা, আমরা এখন এই সেগমেন্টটাতে একটু আলোচনা করি। তো এখানে ধরো তোমার তিনটা বিকার রয়েছে, তিনটা বিকার। তো আমরা অ্যাজিউম করে নেই বা আমরা ধরে নেই যে ধরো প্রথম বিকারের তাপমাত্রা ধরো আমরা অ্যাজিউম করে নিচ্ছি 10 ডিগ্রি, আর এটা ধরো এটা আর একটু বেড়ে ধরো হতে পারে কত, হতে পারে ধরো 30 ডিগ্রি, আর এটা ধরো আর একটু বেড়ে হতে পারে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো তিনটা জারে তিনটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার পানি রয়েছে। এবার তুমি এই যে কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট তিনটা বিকারের মধ্যেই দিয়ে দিলা, এবং দিয়ে তুমি একটু ওয়েট করলা যে আমি হয়তো বা 5 মিনিট বা 7 মিনিট। তো তিনটা বিকার নিব, তিনটা বিকারের তিনটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার পানি। কন্ডিশন কিন্তু একটাই, যে পানির তাপমাত্রা সমান হতে পারবে না, পানির তাপমাত্রা হবে ভিন্ন ভিন্ন। প্রথম বিকারের পানি আমরা ধরে নিচ্ছি 10 ডিগ্রি, দ্বিতীয় বিকারের পানি ধরে নিচ্ছি 30 ডিগ্রি, আর তৃতীয় বিকারের পানি ধরে নিচ্ছি 60 ডিগ্রি। এবারে সম পরিমাণ, 2 গ্রাম হতে পারে, 3 গ্রাম হতে পারে, 5 গ্রাম হতে পারে। তো আমরা ধরে নিচ্ছি ধরো 5 গ্রাম। তাহলে প্রথম বিকারেও 5 গ্রাম দিব, দ্বিতীয় বিকারেও 5 গ্রাম দিব, তৃতীয় বিকারেও 5 গ্রাম দিব, এবং পানির পরিমাণটা সেম। ধরো পানি কত, পানি ধরো আমরা 250 ml ধরে নিচ্ছি, যে 250 ml প্রথমটাতেও, আর দ্বিতীয়টাতেও 250 ml, তৃতীয়টাতেও 250 ml। তাহলে দেখো তো এই যে তিনটা বিকারের মধ্যে সমস্ত কিছু সেম, পানির পরিমাণ সেম, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণ সেম, সমস্ত কিছু সেম। শুধুমাত্র ডিফারেন্সটা কি, তাপমাত্রা, যে একটা তাপমাত্রা হচ্ছে 10, আর একটা তাপমাত্রা হচ্ছে 30, আর একটা তাপমাত্রা হচ্ছে 60। বাট এই তাপমাত্রায় কিন্তু তোমাকে হোল এক্সপেরিমেন্টের রেজাল্ট পরিবর্তন করে দিচ্ছে। দেখো তো প্রথম বিকারটা একদম সাদা, মানে কি ঠান্ডা পানি হওয়াতে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটগুলো অতটা দ্রবীত হয় নাই বা দ্রবীত হতে পারে নাই, যার কারণে পানিটাকে আমরা সাদা দেখবো। দ্বিতীয়টায় যেহেতু তাপমাত্রা বাড়াচ্ছি, পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়াতে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটগুলো একটু দ্রুত ছড়িয়ে পড়তেছে। আচ্ছা, আর তৃতীয়টাতে আরও বেশি ছড়িয়ে পড়ছে, যেটা তোমরা কালার দেখে বুঝতে পারবে যে এটা অনেক বেশি গোলাপি হয়েছে, বাট এটা হালকা গোলাপি, এটা গোলাপি হয়ই নাই। তাহলে এখান থেকে কি বোঝা যায়, যে কোনো একটা কঠিন বস্তুকে যখন আমরা তরলের মধ্যে দ্রবীত করি, তাপমাত্রা যত বাড়বে ওই বস্তুর ব্যাপন হার তত বাড়বে। আচ্ছা, যদি তোমরা এটাকে একটু বিস্তারিতভাবে আলোচনা করো, তাহলে দেখো তাপমাত্রা বাড়লে কেন বাড়ে। আমরা জানি নর্মাল অবস্থায় যখন ঠান্ডা থাকে কোনো বস্তু, তখন অণুগুলো এরকম কি থাকে, কাছাকাছি থাকে। বাট যখন তুমি সেখানে তাপ প্রয়োগ করবা, তখন অণুগুলো কি হবে, ছোটাছুটি করতে থাকবে, একে অপরের থেকে দূরে সরে যাবে। এই যে অণুগুলো তাপ শক্তি গ্রহণ করে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, এইখানেই হচ্ছে ব্যাপন। তার মানে তাপমাত্রা বাড়াবো, বস্তুর ব্যাপনের হার বাড়বে। আচ্ছা, তো আমাদের এইখানে দেখো বাংলা লেখাতে আসলে আশা করতেছি এখন তোমরা বুঝতে পারবে। এখানে এই কথাগুলোই বুঝিয়েছে, যে আমি যে কথাগুলো বললাম, যে কক্ষ তাপমাত্রায় একটি কাঁচ পাত্রে কিছু বিশুদ্ধ পানি নিতে বলছে তোমাকে, এই পানিতে গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমাকে ছেড়ে দিতে বলছে। আচ্ছা, তাহলে পুরো পাত্রেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণ হয়ে যাবে। এবারে আসো যে এখানে কি হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপন হচ্ছে। তো এই ব্যাপন তাপ প্রয়োগ করলে, খেয়াল করো যে কথাগুলো বারবার বলতেছিলাম, যে তাপ প্রয়োগ করা হলে বস্তুর ব্যাপনের হার
বৃদ্ধি পায়। তাপ প্রয়োগ করলে বস্তুর ব্যাপনের হার বৃদ্ধি পায়। যেমন দেখো গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের পরীক্ষাটি সম্পন্ন করা হলে দেখা যাবে যে ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সমগ্র পানিতে গোলাপি বর্ণে পরিণত হয়েছে। সো লাস্ট লাইনটা তোমাকে সামারি বলে দিচ্ছে যে এই এক্সপেরিমেন্টের লাস্ট লাইনটা আমাকে সামারি বলে দিচ্ছে যে এটা আসলে কি হবে। আচ্ছা, সো আমরা এটা বুঝতে পেরেছি। এবারে সিদ্ধান্ত কি, দেখো এই পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্ত নিব? আমরা এই পরীক্ষা থেকে সিদ্ধান্ত নিতে পারি যে গরম পানিতে যে কোনো কঠিন পদার্থের ব্যাপনের হার ঠান্ডা পানির ব্যাপন হারের তুলনায় অনেক বেশি হবে। অর্থাৎ গরম পানিতে কোন একটা বস্তুর ব্যাপনের হার ঠান্ডা পানির তুলনায় বেশি হবে। আমরা এবার সমাধান করব পরীক্ষা নং 2, মানে আমাদের একক কাজ 2 নাম্বারটা। কি বলতেছে এখানে দেখো, পরীক্ষণের নামটা কি? তরল মাধ্যমে কঠিন ও তরল পদার্থের ব্যাপন হারের তুলনা। অর্থাৎ আমাদের কিন্তু দেখো মাধ্যম রয়েছে, কখনো কখনো কঠিন মাধ্যম, কখনো কখনো তরল মাধ্যম, কখনো কখনো গ্যাসীয় মাধ্যম। তবে ব্যাপনটা সাধারণত দুইটা মাধ্যমে বেশি পপুলার, একটা হচ্ছে তরল মাধ্যম আর একটা হচ্ছে গ্যাসীয় মাধ্যম। মানে যেই দুইটা মাধ্যমে বস্তুর ব্যাপনের হারটা বেশি হয়, একটা হচ্ছে বস্তু, একটা হচ্ছে মাধ্যম। সো মাধ্যম হিসেবে তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, আর বস্তু হিসেবে কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে। বস্তু যে কোনো কিছু হতে পারে, বাট মাধ্যম তরল এবং গ্যাসীয়। তো এখানে যেটা বলতেছে দেখো যে আমাদের এখানে বলা হচ্ছে যে তরল মাধ্যম। সো এবার মাধ্যম হিসেবে আমরা তরলকে ফিক্সড করে নিচ্ছি। তরল মাধ্যমে কঠিন পদার্থ এবং তরল পদার্থের ব্যাপনের হার নির্ণয়। অর্থাৎ একটা পার্টিকুলার তরল মাধ্যমে আমরা কোনো একটা কঠিন বস্তুর ব্যাপন হার নির্ণয় করব এবং তরল পদার্থেরও ব্যাপনের হার নির্ণয় করব। ওকে, তো আশা করতেছি তোমরা মানে আমাদের মূল কাজটা কি হতে পারে সেটা তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো। এবারে আসো আমরা এখান থেকে আসলে এক্সপেরিমেন্টটা বুঝে নেই যে এক্সপেরিমেন্টটা আসলে কি বলতে যাচ্ছে আমাদেরকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো যে তিনটা বিকার না, আসলে তিনটা বিকার আমি বলবো না, তুমি বুঝে নাও এখানে একটা বিকার, ঠিক আছে? একটা বিকারের তিনটা অবস্থা, একটা বিকার বাট অবস্থা তিনটা, এটাই বোঝানো হচ্ছে। তো তিনটা অবস্থাকে আমরা জাস্ট তিনটা ভিন্ন ভিন্ন চিত্রের দ্বারা প্রেজেন্ট করলাম, বাট বস্তু কিন্তু একটা, বিকারও একটা। তো আমরা এখানে তরল পানি নিয়েছি, এখানে এটার মধ্যে পানি রয়েছে, পানি। এবং এবারে কিন্তু আমরা মানে আমাদের যেই বস্তুকে দ্রবীভূত করবো সেটা হচ্ছে নীল। এই যে তোমরা নীল কালার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নীল। তাহলে আমরা পানির মধ্যে কি করতেছি? নীল অ্যাড করতেছি। তাহলে পানি একটা তরল মাধ্যম, এই তরল মাধ্যমে একটা তরল পদার্থ অ্যাড করা হচ্ছে। তরল পদার্থ বলতে নীলকে অ্যাড করা হচ্ছে। তো শুরুতে এইটা অবস্থা, এরপরে দেখো একটু পরে নীলগুলো একটু একটু ছড়িয়ে পড়বে চারদিকে, তাহলে কালার হবে এইটা, এবং কিছু সময় অতিবাহিত করলে কালার হবে এটা। অর্থাৎ আস্তে আস্তে কি হবে, নীলের কালারটা আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। শুরুতে একদম কম থাকবে, তারপরে একটু হবে, তারপরে আরো বেশি হবে। এখানে আমরা বিকার, তিনটা বিকারে নীলের, তিনটা বিকার না বেসিক্যালি একটা বিকারের তিনটা অবস্থা, এবং এখানে আমরা নীলের দ্রবণ নিচ্ছি। ওকে, তো এই জায়গাতে মূল ফ্যাক্টরটা হচ্ছে আগের যে আমরা এক্সপেরিমেন্ট 1 করেছিলাম, এর আগের যে এক্সপেরিমেন্টটা করেছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ, এটার সাথে এই দ্রবণটাকে আমরা একটা টাইম রেঞ্জে হিসাব করতেছি। ফর এক্সাম্পল ধরো আমরা যে এর আগে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা দ্রবণ করেছিলাম পরীক্ষা নং 1, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে পানিতে দ্রবীভূত করতে, ধরো পানি বলতে ধরো আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের প্রথম বিকারের তাপমাত্রা ছিল 10 ডিগ্রি, আমি ধরে নিচ্ছি এখানে প্রত্যেকটা বিকারের তাপমাত্রা কত ডিগ্রি? 10 ডিগ্রি। ঠিক আছে, আমাকে তাপমাত্রাটাও ফিক্সড রাখতে হবে, তাপমাত্রা ফিক্সড, পানি ফিক্সড, সকল কিছুই ফিক্সড। আচ্ছা, এবারে আমরা কাজ করব টাইম নিয়ে। তাহলে প্রথম এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বিকারটা ছিল, তুমি ধরে নাও ওই বিকারের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছড়িয়ে পড়তে সময় লাগতেছে, ধরো আমরা ধরে নিচ্ছি 30 মিনিট, অ্যাজিউম করে নিচ্ছি 30 মিনিট সময় লাগতেছে। আচ্ছা, এবারে যে এই যে আমরা নীলের দ্রবণটা নিলাম, খেয়াল করো আমরা এবার নিচ্ছি নীল, তাহলে সকল কিছু সেম, তাপমাত্রা সেম, পানির পরিমাণ সেম, নীল বলো বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলো এটাও আমরা সেম নিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে তোমার ধরো এখানে লাগতে পারে কত মিনিট? বড়জোর 15 মিনিট বা 20 মিনিট লাগবে। এবারে আর তোমার 30 মিনিট লাগবে না। তাহলে দেখো তো সমস্ত কিছু সেম, পানির তাপমাত্রা সেম নেওয়া হচ্ছে, পানির পরিমাণ সেম নেওয়া হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং নীলের পরিমাণও আমরা সেম নেওয়ার চেষ্টা করেছি। তারপরেও এখানে টাইমিংটা চেঞ্জ হলো কেন? এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য লাগতেছে 30 মিনিট আর নীলের জন্য অ্যাজ এ এক্সাম্পল লাগতেছে 20 মিনিট বা 15 মিনিট। তাহলে এখানে টাইমটা নীলের ক্ষেত্রে এমন কি শর্ত আছে যেই শর্তের কারণে টাইমটা কমে গেল বা কমে যাচ্ছে? অ্যান্সারটা হচ্ছে যে নীল একটি কি পদার্থ? নীল একটি তরল পদার্থ। নীল একটি কি তরল পদার্থ, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি কঠিন পদার্থ। এটা মনে রাখতে হবে যে নীল হবে একটা তরল পদার্থ আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট হবে একটা কঠিন পদার্থ। তো এই যে পদার্থের ভেরিয়েশনের কারণে বস্তুর ব্যাপনের হার চেঞ্জ হয়ে যায়, এবং এটা সবসময় বলা হয় যে গ্যাসীয় পদার্থের, মানে আমরা তো জানি যে পদার্থ 3 রকমের হতে পারে, কঠিন মানে পদার্থের 3 রকম অবস্থা হতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে। সো এই 3 রকমের পদার্থের মধ্যে সব থেকে বেশি
মানে সব থেকে দ্রুত ব্যাপিত হতে পারে গ্যাসীয় পদার্থ, এরপরে তরল পদার্থ, এরপরে কঠিন পদার্থ। অর্থাৎ কঠিন পদার্থের ব্যাপনের হার অনেক কম তরল এবং বায়বীয় পদার্থের তুলনায়। এখন কঠিন পদার্থের ব্যাপনের হারটা কেন কম হয়, যদি তোমাদের এইটা কোশ্চেন জাগে তাহলে অ্যান্সার হবে কি, দেখো কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি খুবই বেশি। এই যে কঠিন পদার্থের অণুগুলো কি থাকে, এরকম খুব কাছাকাছি থাকে, তাই না? কঠিন পদার্থের অণুগুলো এরকম কি থাকে, খুব কাছাকাছি থাকে। সো এই অণুগুলো ছড়িয়ে পড়তে চায় না সহজে। কেন? কারণ এদের নিজস্ব বন্ডিংটা এত বেশি শক্তিশালী যে অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে চায়ও না, ছড়িয়ে পড়তে পারেও না। বাট গ্যাসীয় পদার্থে তো আমরা জানি যে গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে নিজস্ব বন্ডিংটা অনেক কম, এরা অনেক দূরে দূরে অবস্থান করে। তো যেহেতু এরা নিজেরাই দূরে দূরে অবস্থান করতেছে, তার মানে কি এরা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যেটা কিনা কঠিন পদার্থের জন্য হয় না। তো এই পরীক্ষা দ্বারা আমরা এটাই বুঝলাম যে যদি পদার্থের অবস্থার পরিবর্তন হয়ে যায়, কঠিন তরল গ্যাসীয়, তাহলে সেই ক্ষেত্রে বস্তুর ব্যাপনের হার পরিবর্তিত হতে পারে। গ্যাসীয় পদার্থের ব্যাপনের হারটা সব থেকে বেশি, তারপরে তরল পদার্থ, তারপরে কঠিন পদার্থ। সো এই যে দেখো লাস্টে সিদ্ধান্তটা ফলো করো যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরল মাধ্যমে, ফার্স্টে কিন্তু আমি তাপমাত্রাকে ফিক্স করে নিয়েছি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তরল মাধ্যমে পদার্থের ব্যাপনের হারের ক্রম গ্যাসীয় পদার্থ সব থেকে বেশি হবে, তারপরে তরল পদার্থ এবং সবচেয়ে কম হবে কঠিন পদার্থ। অর্থাৎ মাধ্যম যদি ফিক্সড হয়, তাপমাত্রা যদি ফিক্সড হয়, তাহলে পদার্থের অবস্থা অনুযায়ী সব থেকে বেশি ব্যাপিত হতে পারে গ্যাসীয় পদার্থ, তারপরে তরল পদার্থ, তারপরে কঠিন পদার্থ। এবং তোমাদের উপরে এই যে বাংলা লেখাগুলো আছে, এই লেখাগুলো দ্বারা মূলত কি হয়েছে, এই জিনিসটাই বোঝানো হয়েছে যে নীলের দ্রবণটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের চাইতে, এই যে নীলের দ্রবণটা কি অনেক কম সময় লেগেছে। দেখো এখানে আমরা বলে দিয়েছি যে অনেক কম সময় লেগেছে, কার তুলনায়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুলনায় অনেক কম সময় লেগেছে। অর্থাৎ তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপনের হার এর চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপনের হারটা কি হবে বলতো, বেশি হবে। তো এইটাই জাস্ট আমরা আমাদের এক্সপেরিমেন্ট 2 থেকে আমরা এই ডিসিশনটাই সহজে নিতে পারি। তো আশা করছি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে পরীক্ষা নং 3। দেখো এখানে আসলে পরীক্ষণের নাম কি, দুটি গ্যাসের ব্যাপন হারের তুলনা। অর্থাৎ আমরা এর আগে যেই পরীক্ষণটি সম্পন্ন করেছিলাম সেখানে আমরা পদার্থের অবস্থার ব্যাপনের হার দেখেছিলাম যে কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, এদের মধ্যে কার ব্যাপনের হার বেশি হয়, কার ব্যাপনের হার কম হয়। বাট এই পরীক্ষাতে আমাকে আগে ফিক্সড করে দিয়েছে যে আমি এবার গ্যাস বা গ্যাসীয় পদার্থ নিয়ে কাজ করব। তো এই গ্যাসীয় পদার্থের তো আমাকে তাহলে অবশ্যই দুইটা গ্যাসীয় পদার্থ দেওয়া হবে বা দুইটা গ্যাস দেওয়া হবে, এবং সেখান থেকে কোন গ্যাসের ব্যাপনের হার বেশি হবে এবং তার পিছনে কারণটা কি, আর কোন গ্যাসের ব্যাপনের হার কম হবে এবং তার পিছনেরও কারণটা কি, সেটাই মূলত এই পরীক্ষণের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তো এখানে আমাদের কাজের ধারার মধ্যে আসলে অনেক কিছুই এখানে তারা বলেছে বা এখানে তারা লিখেছে। তো আমি এই জিনিসগুলোকে তোমাদেরকে একটু সহজে বুঝিয়ে দেই যে আসলে এখানে আসলে আলটিমেটলি কি বুঝাতে চেয়েছে। তো ফলো করো। ধরো তোমার কাছে এটা একটা টেস্ট টিউব রয়েছে, যে টেস্ট টিউবের দুই প্রান্ত খোলা, একটু সুন্দর করে রাখি, দুটো টেস্ট টিউব, এই একটা টেস্ট টিউব রয়েছে যার এই প্রান্ত এই যে আমি তুলা দিয়ে আটকিয়ে দিলাম। হ্যাঁ, তো মূল টেস্ট টিউবটা কিন্তু এরকম, দেখো মূল টেস্ট টিউবটা এরকম যে একটা টেস্ট টিউব যার এই প্রান্ত কাটা, এই প্রান্ত কাটা, শুধুমাত্র মাঝের অংশটা আমার কাছে রয়েছে। এবারে আমরা যে এই কাজটা করলাম, এই টেস্ট টিউবের এই প্রান্তে একটা তুলো দিয়ে আমি বন্ধ করে দিলাম এবং এই প্রান্ত আমি অ্যানাদার একটা তুলো দিয়ে বন্ধ করে দিলাম। এবং এই যে তুলো আমরা নিলাম, এই যে তুলা, তো এই তুলার জন্য দেখো আমাকে অবশ্যই কিছু শর্ত ফলো করতে হবে, কিছু শর্ত মানতে হবে। আমরা এই পাশের যে তুলা নেওয়া হয়েছে সেই তুলাকে অবশ্যই আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজিয়ে নিচ্ছি। এই তুলাটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে ভিজিয়ে দেন আমরা কাঁচনলটাকে এরকম বন্ধ করে দিচ্ছি। আবার এই পাশের যে তুলাটা রয়েছে সেই তুলাকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজিয়ে নিচ্ছি এবং ভিজিয়ে নিয়ে তারপরে আমরা এই কাঁচনলটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, এরপরে আমরা কি করব দেখো, তাহলে আমরা এটুকু মোটামুটি বুঝতে পেরেছি যে কোন জায়গায় কি নেওয়া হচ্ছে। নেক্সটে দেখো, দেন তুমি এখন তাপ প্রদান করবা। তো তুমি যে এই কাজটা করবা, অবশ্যই তোমার এই তুলার মধ্যে তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাকোয়া সলিউশন রয়েছে, সেই অ্যাকোয়া সলিউশনকে তুমি এখন কি করবা, অ্যাকোয়া সলিউশনকে তুমি এখন তাপ প্রদান করবা। তাপ প্রদান করলে সেটা কিসে পরিণত হবে, তাপ প্রদান করলে সেটা অ্যাকোয়া সলিউশন থেকে কিসে পরিণত হবে, গ্যাসীয় পদার্থে পরিণত হবে। তাপ প্রদান করলে সেটা অ্যাকোয়া সলিউশন থেকে বা অ্যাকোয়াস থেকে সেটা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে। গেল এই প্রান্তের কাহিনী। এবারে যদি আমি এই প্রান্তে তাপ প্রদান করি, তুলাতে যদি আমি তাপ প্রদান করি, তখন কি হবে দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, তাই না? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়া সলিউশন বা অ্যাকোয়াস সলিউশন। এই অ্যাকোয়াস সলিউশন থেকে আমরা যদি তাপ দেই তাহলে আমরা সেখান থেকে দুইটা জিনিস পাবো। কি কি পাবো? ফার্স্ট অফ অল আমরা পাবো সেখান থেকে অ্যামোনিয়া,
যেটা হবে গ্যাসীয়, প্লাস আরেকটা কি পাবো, আরেকটা পাবো হচ্ছে আমরা পানি H2O। দেখো এটাকে ভাঙলে কিন্তু এটাই পাওয়া যায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি, তাহলে NH3 মিলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। আর বাকি যারা রয়েছে যে OH এবং হাইড্রোজেন মিলে তৈরি হবে পানি। ঠিক আছে, তৈরি হবে পানি। ওকে, তো আমরা তাহলে এইখান থেকে তাপ প্রদানের মাধ্যমে তাহলে আমাদের কাছে এখন 3টা গ্যাসীয় পদার্থ রয়েছে। আমরা এই প্রান্ত থেকে পাচ্ছি শুধুমাত্র অনলি HCl এর গ্যাসীয় অবস্থা, আর এই প্রান্ত থেকে পাচ্ছি আমরা 2টা গ্যাসীয় পদার্থ, একটা হবে পানি আর একটা হবে কি, আর একটা হবে অ্যামোনিয়া। একটা হবে পানি আর একটা হবে কি, আর একটা হবে অ্যামোনিয়া। ফাইন, এবারে আসো, তাহলে তোমরা জানো যে গ্যাসীয় পদার্থ কখনো এক জায়গায় আবদ্ধ থাকে না। গ্যাসীয় পদার্থগুলো কি করে, চারদিকে ছড়িয়ে পড়তে চেষ্টা করে। যেহেতু আমার এই প্রান্তকে আমি বন্ধ করে দিয়েছি, তাহলে এই গ্যাসীয় পদার্থগুলো এই দিকে আসবে, আর যেহেতু আমি এই প্রান্ত বন্ধ করে দিয়েছি, তাহলে এই গ্যাসীয় পদার্থগুলো এই দিকে যাবে। অর্থাৎ এরা শুধুমাত্র কাঁচ নলের ভিতরেই চলাচল করতে পারবে, বাকি দুই প্রান্ত তো আমি এখানে বন্ধ করে দিয়েছি। এখন এই যে কাঁচ প্রান্তের মধ্যে যে এরা চলাচল করবে, সেই ক্ষেত্রে আমাকে এখন ব্যাপন হার বা আণবিক ভরের সাহায্য নিতে হবে। তো আমরা এখন আণবিক ভরের সাহায্য নিব। তো খেয়াল করো, এখানে পানি রয়েছে, আমাদের পানি H2O পানি। তো এই পানির আণবিক ভর কত দেখো, পানির মধ্যে হাইড্রোজেন রয়েছে 2টা, তার মানে 2 × 1, হাইড্রোজেন রয়েছে 2টা, 2 × 1 প্লাস একটা অক্সিজেন রয়েছে কত, সেটা কত হবে 16, 2 × 1 + 16 কত পাচ্ছি আমরা, তাহলে পানির আণবিক ভর থেকে আমরা সেখান থেকে রেজাল্ট পাচ্ছি 18। আমাদের এখানে অ্যামোনিয়া গ্যাস রয়েছে NH3, এখানে অ্যামোনিয়া গ্যাস রয়েছে, তাহলে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত হবে দেখো তো। অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর, নাইট্রোজেনের ভর হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের ভর 3টা ছিল, 3টা হাইড্রোজেন, তার মানে 3 × 1 = 17। তাহলে আমরা অ্যামোনিয়ার ভর পাচ্ছি 17। আর এই পাশে ছিল আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তাহলে HCl এর ভর কত, HCl এর ভর হাইড্রোজেন হবে 1 আর ক্লোরিন 35.5, তাহলে কত পাচ্ছি আমি 36.5 পাচ্ছি। তাহলে আমরা 3টা গ্যাসীয় পদার্থেরই আণবিক ভরটা বের করে ফেললাম। তো চলো আমরা এখন ডিসিশন নিব যে কে কোন প্রান্ত থেকে কিভাবে আসবে। আচ্ছা, সো এই দিকে ফলো করো। তাহলে পানি এবং অ্যামোনিয়ার মধ্যে আণবিক ভরটা বেশি কার, পানির বেশি। পানির হচ্ছে 18 আর অ্যামোনিয়ার হচ্ছে 17। সো মনে রাখতে হবে যে যেই পদার্থের আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপনের হার তত কম হবে। কেন? কারণ বড় পদার্থ সে খুব দ্রুত মুভ করতে পারে না, ছোট পদার্থ সে খুব দ্রুত মুভ করতে পারে। তো এই প্রান্ত থেকে যে অ্যামোনিয়া এবং পানি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এদের দুজনেই কিন্তু এখন ব্যাপিত হবে। বাট ফার্স্ট হবে কে দুজনের মধ্যে, ফার্স্ট হবে তোমার অ্যামোনিয়াটা তোমার ফার্স্ট হয়ে যাবে। কেন? কারণ পানির ভরটা যেহেতু বেশি, পানি আসলে এইখানে টিকবে না, অ্যামোনিয়ার সাথে পারবে না ব্যাপন হারের, মানে যদি আমরা করি ব্যাপন হারে অ্যামোনিয়া এখানে ফার্স্ট হয়ে যাবে পানির থেকে। আচ্ছা, আর এই প্রান্ত থেকে কে আসবে, এই প্রান্ত থেকে যেহেতু HCl একাই আছে, সো এই প্রান্ত থেকে সে HCl আসবে। তাহলে আমাদের পানি কিন্তু আগেই আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অ্যামোনিয়ার সাথে সে পারছে না। আর এই প্রান্তে আছে তোমার HCl। এবারে এদের দুজনের দেখা হবে এরকম কোন একটা জায়গায়, দেখো এদের দুজনের দেখা হবে এরকম কোন একটা জায়গায়, আমরা এদের দেখা সাক্ষাৎ পাবো। এবং এই যে দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু মাঝ বরাবর হবে না। খেয়াল করো, তুমি যদি তোমাদের এই কাস্ট নলটার কথা চিন্তা করো, তাহলে আমরা ধরে নিচ্ছি মিডল পয়েন্ট হচ্ছে এইটা, মিডল পয়েন্ট ধরো এটা আমরা ধরো বলে মানে বুঝতেছি আর কি। কিন্তু এই যে অ্যামোনিয়া গ্যাস এবং HCl গ্যাসের যে মিলনের যে স্থানটা, মানে যেই জায়গাতে তারা মিলিত হবে, সেই জায়গাটা কিন্তু দেখো মিডল পয়েন্টে নয়, বরং সেই জায়গাটা কোন প্রান্তে, সেই জায়গাটা HCl প্রান্তের কাছাকাছি। এখন প্রশ্ন হচ্ছে এটা মাঝ বরাবর হলো না কেন, এটাকে আমি মাঝ বরাবর নিলাম না, কেন এটা HCl প্রান্তের কাছাকাছি হবে। এবারেও ঠিক সেম, চলো আমরা এবারেও ঠিক ভর নিয়ে কম্পেয়ার করব। আচ্ছা, এবারে তুমি চিন্তা করো, দেখো যে তোমার অ্যামোনিয়ার ভর 17 আর HCl এর ভর 36.5, তাহলে দুইটার মধ্যে ভর কম কার, অ্যামোনিয়ার ভর প্রায় অর্ধেকেরও কম। ঠিক আছে, 18 × 36, তো তাহলে ওর ভর অর্ধেকেরও কম, অ্যামোনিয়ার ভরটা অর্ধেক থেকেও কম। তাহলে অ্যামোনিয়া এই একটা নির্দিষ্ট সময়ে যতটা পথ অতিক্রম করতে পারবে, HCl ততটা পথ অতিক্রম করতে পারবে না, কারণ তার ভরটা এখানে বেশি।
তার ভরটা এখানে বেশি হওয়াতে সে বেশি রাস্তা অতিক্রম করতে পারবে না, কিন্তু অ্যামোনিয়া কিন্তু খুব মানে ওই সময়ের মধ্যে খুব বেশি পরিমাণ জায়গা সে এখানে অতিক্রম করে ফেলবে, অতিক্রম করতে পারবে। তো তাইলে আমরা যদি এদের দুজনের মধ্যে কম্পেয়ার করি, অ্যামোনিয়া এবং HCl এর মধ্যে কম্পেয়ার করি, তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট সময় হতে পারে, সেটা 5 মিনিট, 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা তোমার যতটুকুই হয়, অ্যামোনিয়াটা বেশি পরিমাণ রাস্তা অতিক্রম করে ফেলবে, কিন্তু HCl অ্যামোনিয়ার মতো সমান রাস্তা অতিক্রম করতে পারবে না, কারণ তার অণুর ভরটা বেশি। তো এই জন্য দেখো এই যে আমাদের অ্যামোনিয়া এখানে কি হবে, এখানে অ্যামোনিয়া যেই কাজটা করবে, HCl তো চলে আসলো, কিন্তু এই অ্যামোনিয়ায় সংক্ষিপ্ত সময় অ্যামোনিয়া অনেকখানি পথ এদিকে পাড়ি দিয়ে ফেলবে, অনেকখানি পথ পাড়ি দিয়ে ফেলবে, কিন্তু HCl ঠিক ততটা পথ পাড়ি দিতে পারবে না। ফলে এদের এই জায়গাতে এদের দেখা হবে এবং এটা একটা বিক্রিয়া হবে। কি বিক্রিয়া দেখো, অ্যামোনিয়া প্লাস HCl, অ্যামোনিয়া প্লাস HCl ইজ ইকুয়ালস টু, এখান থেকে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা এখান থেকে তৈরি করতে পারবো। সো অ্যামোনিয়াম ক্লোরাইড যখনই তৈরি হবে, এই অ্যামোনিয়াম ক্লোরাইড কি করবে, এখানে একটা সাদা ধোঁয়া উৎপন্ন করতে পারবে। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সাদা ধোঁয়া উৎপন্ন করতে পারবে এবং সেই সাদা ধোঁয়াটি মূলত HCl প্রান্তের কাছাকাছি উৎপন্ন হবে। সেই সাদা ধোঁয়াটি HCl প্রান্তের কাছাকাছি আমরা সেই সাদা ধোঁয়া দেখতে পাবো। তো তাইলে এখান থেকে আমরা মূলত কি ডিসিশন পাচ্ছি, মূলত আমরা এখান থেকে যে ডিসিশন পাচ্ছি, যদি সবাই মানে সকল পদার্থই যদি গ্যাসীয় পদার্থ হয়, তাহলে যার আণবিক ভর যত কম তার ব্যাপনের হার তত বেশি। এবং ব্যাপনের হার বেশি বলতে এইটাই বোঝানো হয় যে সে খুব অল্প সময়ে সে অনেকখানি রাস্তা বা অনেকখানি পথ অতিক্রম করতে পারে, অনেক বেশি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তো ব্যাপনের আসলে এই পরীক্ষার দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে ফাইনাল ডিসিশন হচ্ছে এইটাই। তো আমাদের যার আণবিক ভর যত কম হবে তার ব্যাপনের হার তত বেশি হবে, আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপনের হার তত কম হবে। তো তাহলে চলো আমাদের দেখো এখানে কিন্তু এই কাজটাই করা হচ্ছে। দেখো যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তোমাদেরকে এতক্ষণ যা যা বুঝালাম, সেই সাদা ধোঁয়াটা মাঝ বরাবর না, দেখো এক প্রান্তে HCl প্রান্তের কাছাকাছি, বাট এই পাশের জায়গাটা কিন্তু অনেক বেশি আর এই পাশের জায়গাটা অনেক কম। সো এইখানে আসলে মূলত এই জিনিসগুলোই আমি তোমাদেরকে যে এই কথাগুলো তখন এক্সপ্লেইন করেছি, এই কথাগুলোই তোমাদেরকে ব্যাখ্যায় বা কাজের ধারার মধ্যে সেটা বলা হয়েছে। ফাইনালি আসো সিদ্ধান্ত, আমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষা শেষে একটা সিদ্ধান্ত আমরা দিচ্ছি, প্রত্যেকটা পরীক্ষা শেষেই কিন্তু আমরা একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছি। দেখো সিদ্ধান্তে কি দেওয়া যায়, দেখো সিদ্ধান্তে দেওয়া যায় কি, সিদ্ধান্তে দেওয়া যায় যে যেই গ্যাসের আণবিক ভর যত কম হবে, যেই গ্যাসের আণবিক ভর যত কম হবে তার ব্যাপনের হার তত বেশি হবে, যেই গ্যাসের আণবিক ভর যত কম হবে তার ব্যাপনের হার তত বেশি হবে। সো এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, আণবিক ভর বেড়ে গেলে ব্যাপনের হার কমে যাবে, আণবিক ভর কমে গেলে ব্যাপনের হার বেড়ে যাবে। তো তাইলে আমরা দুইটা গ্যাসের ব্যাপনের হার নির্ণয় করার ক্ষেত্রে আমরা কোন ভ্যালুর দিকে ফোকাস করব সেটাও আমরা আশা করতেছি সেটাও আমরা এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারলাম, যেটা কিনা আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। সো আমাদের পরীক্ষা নং 3 শেষ। আমরা এবার পরীক্ষা নং 4 সমাধান করব, 4 নং পরীক্ষা। তো দেখো এখানে পরীক্ষণের নাম কি বলেছে, যে কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি। অর্থাৎ আমরা যে গলনাঙ্ক নির্ণয় করি, গলনাঙ্ক মানে কি, কোনো একটা পদার্থ যেই তাপমাত্রায় কঠিন থেকে তরলে পরিণত হয় সেটাকে আমরা গলনাঙ্ক বলি। সো এই কঠিন পদার্থের গলনাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় এর প্রসেস আমরা এখন দেখব। তবে এই পরীক্ষার আমাদের উদ্দেশ্য একটা না, আমাদের দুইটা উদ্দেশ্য এই পরীক্ষার। একটা হচ্ছে যে গলনাঙ্ক নির্ণয় করার পদ্ধতিটাও আমরা দেখব, এবং কোন একটা পদার্থ এটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ সেটাও কিন্তু আমরা চাইলে গলনাঙ্কের সাহায্যে নির্ণয় করতে পারি, এটাও আমরা দেখব। সো এই পরীক্ষার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে দুইটা, গলনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি দেখা প্লাস গলনাঙ্কের সাহায্যে বা তাপমাত্রা নির্ণয়ের সাহায্যে কোন একটা পদার্থ নাকি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ সেটাও নির্ণয় করা। ওকে, তো চলো তাহলে আমরা আমাদের মূল কাজটা শুরু করি। আচ্ছা ওকে ফাইন, দেখো এখানে দেখো কি বলতেছে, এখানে ইউরিয়া একটা কঠিন পদার্থ তাই না, ইউরিয়া সারের গলনাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় তার একটা প্রসেস আমরা এখানে তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। তো আসলে আমরা আমাদের আগে সেটআপটা একটু বুঝি। এই হচ্ছে আমাদের একটা স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডের সাথে একটা লাগানো, এরপরে রয়েছে একটা টেবিল, এই টেবিলের উপর রয়েছে তার জালি, এই যে আমরা যেটা কিসের মতো করে দেখতেছি জালির মতো তার জালি, এই তার জালির উপরে কি আছে দেখো একটা সুতা, এটা একটা সুতা, এই সুতার সাহায্যে বাঁধা আছে একটা থার্মোমিটার। যেহেতু তাপমাত্রা নির্ণয় করবা, এখন তাপমাত্রা তো খালি চোখে দেখা যায় না, আমরা দেখে বুঝতে পারবো না যে এখানে তাপমাত্রা কত। সো অবশ্যই আমাকে থার্মোমিটারের সাহায্য নিতে হবে, থার্মোমিটারের রিডিং নিতে হবে, রিডিং নিয়ে আমি বুঝতে পারবো যে এখানে তাপমাত্রা এত হবে।
আচ্ছা, এরপর রয়েছে একটা ওয়াচ গ্লাস। ওয়াচ গ্লাস বলতে আলটিমেটলি একটা কাচের গ্লাস বা কাচের একটা পাত্রের মতো বোঝানো হচ্ছে। এই পাত্রের মধ্যে আমরা ইউরিয়া সার রেখেছি। এরপরে আমরা কি করব এখন, এই যে দেখো নিচে রয়েছে একটা বুনসেন বার্নার, মানে যেহেতু তাপ দিবা তাহলে অবশ্যই তো আগুন লাগবে বা তাপের সোর্স লাগবে, তাহলে আমরা সেই বুনসেন বার্নার দ্বারা আমরা তাপ দিব। এখন কি হবে এখানে, এখানে যে এই জিনিসগুলো হবে দেখো, তাপ দিলে এখান থেকে তাপ গিয়ে লাগবে কোথায়, তারজালি, তারজালি থেকে তাপ লাগবে কোথায়, ওয়াচ গ্লাসে। ওয়াচ গ্লাসের উপরে যেহেতু আমাদের ইউরিয়া রয়েছে, তাহলে তাপমাত্রা যত বাড়াবো আস্তে আস্তে কি তাপ সব জায়গার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং একটা সময় দেখা যাবে যে ইউরিয়ার তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, ইউরিয়ার তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে। এবং এই তাপমাত্রা বাড়তে বাড়তে যখন সেটা 133 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাবে, তখন দেখবো এই ইউরিয়াগুলো গলে এই পাত্রের মধ্যে তরলে পরিণত হতেছে আর কি, স্টার্ট করে দিবে আর কি, যখন তাপমাত্রা 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে পৌঁছাবে। আচ্ছা, তো এখানে দেখো এই যে 133 ডিগ্রি সেলসিয়াসে যখন গিয়ে পৌঁছাবে, তাহলে 133 আমরা বুঝবো কিভাবে, আমরা এখানে এই আমাদের ওয়াচ গ্লাসের দিকে তাকাবো, যখন দেখবো যে পানির মতো তরল ইউরিয়া দেখা যাচ্ছে, তখন আমরা তাকাবো কোথায়, থার্মোমিটারের দিকে, যে পানির মতো তরল ইউরিয়া পরিণত হচ্ছে বা পানির মতো তরল ইউরিয়া দেখা যাচ্ছে, মিন্স কি ইউরিয়াগুলো কঠিন থেকে তরলে পরিণত হয়েছে। এবারে তখন আমাকে তাকাতে হবে এই থার্মোমিটারের দিকে, যে থার্মোমিটারের রিডিং কত। তো থার্মোমিটারের রিডিং নির্ণয় করতে গিয়ে তখন দেখা যাবে যে থার্মোমিটার তোমাকে 133 ডিগ্রি সেলসিয়াস এই পাঠ তোমাকে দিচ্ছে। তার মানে তুমি কি ধরে নিবা, যে 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউরিয়া মানে কঠিন ইউরিয়া কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। তাহলে আমরা সহজে যদি জিজ্ঞেস করা হয় এখন যে ইউরিয়ার গলনাঙ্ক কত, আমার অ্যান্সার কত হবে, আমার অ্যান্সার হবে 133 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এই জায়গাতে এটা গেল একটা ব্যাপার। আর একটা জিনিস, আমরা ইউরিয়া নিচ্ছি আমরা বিশুদ্ধ ইউরিয়া সার, ঠিক আছে, আমরা এখানে বিশুদ্ধ ইউরিয়া সার নিচ্ছি। সো এই পরীক্ষণটা আমরা যতবারই করব, এই পরীক্ষণটা আমরা যতবার যেভাবেই করি না কেন, অলওয়েজ দেখা যাবে যে এই রিডিংটা 133 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে থামছে। অর্থাৎ তুমি যখন গলনাঙ্ক নির্ণয় করবা, তখন তুমি যে কোনো জায়গায় যেভাবেই করো না কেন এই পরীক্ষণটি, তোমার রেজাল্ট আসবে 133 ডিগ্রি সেলসিয়াস। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝানো হয় যে ইউরিয়া একটি বিশুদ্ধ পদার্থ। আমরা যে কোনো অবস্থায় যে কোনোভাবেই যখন তার গলনাঙ্ক নির্ণয় করব, তখন সে আমাকে একটা নির্দিষ্ট পাঠ দিবে, এবং সেই নির্দিষ্ট পাঠ হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। তো দুইটা জিনিস এখান থেকে সহজে আইডেন্টিফাই করা গেল। একটা হচ্ছে বিশুদ্ধ ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে কিভাবে আমরা একটা কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় করতে পারি, অর্থাৎ কঠিন পদার্থকে তাপ দিয়ে সেটাকে আমরা তরলে পরিণত করতে পারি। সো এই যে দেখো কাজের ধারার মধ্যে কিন্তু আমাদেরকে ওই কথাগুলোই বলেছে, যে আমরা একটা বিশুদ্ধ ইউরিয়া নিব, ইউরিয়া নিয়ে এরপরে যে সুতা দিয়ে থার্মোমিটার বেঁধে, থার্মোমিটারকে বেঁধে বাল্বকে ইউরিয়ার মধ্যে প্রবেশ করাতে হবে, মানে বাল্ব বলতে যেই রিডিংটা, তাপমাত্রা নেওয়ার যে রিডিংয়ের যে স্থানটা, সেই স্থানটা। এবার একটি বার্নার দিয়ে ইউরিয়াকে তাপ দিতে হবে। দেখা যাবে যে 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইউরিয়া সার গলতে শুরু করেছে, এবং ওই তাপমাত্রায় সকল ইউরিয়া সার গলে যাবে। অর্থাৎ ওই 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সকল ইউরিয়াকে আমি গলিয়ে ফেলতে পারবো। তাহলে বলা যায় কি, যে ইউরিয়া একটি বিশুদ্ধ পদার্থ, অথবা বিশুদ্ধ ইউরিয়ার গলনাঙ্ক সবসময় কত হবে, 133 ডিগ্রি সেলসিয়াস হবে। আচ্ছা, সো আমরা তাহলে এই পয়েন্টটা বুঝতে পেরেছি। এবারে আমরা যাচ্ছি আরেকটা পরীক্ষণে। এবারে আমরা আরেকটা কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় করব, কিন্তু এবারের কঠিন পদার্থটি বিশুদ্ধ না, অবিশুদ্ধ একটি কঠিন পদার্থ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মোম, হাইড্রোকার্বন যে মোম থাকে, সেই মোমের গলনাঙ্ক আমরা নির্ণয় করব। তো আগে আসলে আমরা একটু আমাদের সেটআপটাকে পরিচিত করি, যে এখানে আসলে কি কি নেওয়া হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল আগের মতো এটা একটা ক্লাম্প, দুইটা ক্লাম্প নেওয়া হচ্ছে, এই একটা ক্লাম্প, এই একটা ক্লাম্প। একটা ক্লাম্পের সাথে আমরা তারজালিকে যুক্ত করেছি, আর একটা ক্লাম্পের সাথে আমরা এই টেস্ট টিউব এবং থার্মোমিটার যুক্ত করার জন্য যে হুক, সেই হুক তৈরি করেছি। আচ্ছা, এবারে আমরা এই একটা বিকার নিচ্ছি। দেখো বিকারের মধ্যে রয়েছে কি, পানি, তাই না, বিকারের মধ্যে পানি রয়েছে, এবং এই বিকারের মধ্যে যে পানি, ওই পানির মধ্যে আংশিকভাবে এই কাঁচ নল বা এই টেস্ট টিউবটি ডুবানো আছে, আংশিক, পুরোপুরি না, অর্থাৎ নিচের একটা অংশ আমরা যা সেখানে ডুবাচ্ছি আর কি, এই যে অংশটুকু বলতে পারো যে এই অংশটুকু সেখানে ডুবানো হচ্ছে। এবং এই টেস্ট টিউবের মধ্যে কি রয়েছে, মোমের গুঁড়া, মানে কঠিন মোমকে আমরা গুঁড়া বা ছোট ছোট দানায় আমরা পরিণত করেছি, এবং এটার মধ্যে সেই মোমের মধ্যেই আমরা আবার একটা থার্মোমিটার রেখেছি। থার্মোমিটার রাখার একটা উদ্দেশ্য, যেহেতু তাপমাত্রা নির্ণয় করতে হবে, খালি চোখে সেটা নির্ণয় করা সম্ভব নয়, অতএব আমাকে থার্মোমিটার নিয়ে কাজ করতেই হবে। থার্মোমিটার আমাকে সঠিক পাঠটা পেতে সাহায্য করবে। আচ্ছা,
এরপরে আমরা বুনসেন বার্নার দ্বারা তাপ দিব। বুনসেন বার্নার দ্বারা তাপ দিলে তাহলে কি হবে বলতো, এই বিকারের মধ্যে যে পানি রয়েছে সেই পানি সবার আগে উত্তপ্ত হবে এবং আস্তে আস্তে দেখা যাবে তাপের মান বা তাপটা আস্তে আস্তে কোথায় ছড়িয়ে পড়বে, আস্তে আস্তে এই আমাদের যে টেস্ট টিউবের মধ্যে যেই মোমের গুঁড়া রয়েছে, সেই টেস্ট টিউবের মধ্যে যে মোমের গুঁড়া, এই মোমের গুঁড়ার গায়ে আস্তে আস্তে তাপ লাগবে এবং তাপ লাগলে একটা সময় এই মোমগুলো গলতে শুরু করবে, কেননা মোম একটা কঠিন পদার্থ, সে যতই তাপ মানে তাকে যত তাপ দেওয়া হবে সে আস্তে আস্তে সেই তাপগুলো গ্রহণ করবে এবং গ্রহণ করে সে কঠিন থেকে তরলে পরিণত হবে। ওকে, সো প্রসেসটা বুঝছো। এবং প্রত্যেকবার আমরা সেই থার্মোমিটারের যেই পাঠ রয়েছে সেই পাঠ দেখে আমরা ডিসিশন নিব যে না এখনকার তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস বা এত ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন আসো কয়েকটা বিষয় এখান থেকে একটু লক্ষ্য করতে হবে। দেখো, মোম একটি মিশ্র পদার্থ। মোম কিন্তু কোনো খাঁটি বা কোনো একদম মানে বিশুদ্ধ পদার্থ নয়, এক কথা বলতে গেলে বিশুদ্ধ পদার্থ নয়। মোম একটি মিশ্র পদার্থ। তো মিশ্র পদার্থের কখনো কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না। গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নির্দিষ্ট নয়, কেননা যেহেতু এটা বিশুদ্ধ পদার্থ না, তার মানে তুমি এখানে ফিক্সড করে বলতে পারবে না যেটার গলনাঙ্ক কত হবে বা স্ফুটনাঙ্ক কত হবে। প্রথম কাহিনী হচ্ছে এইটা। তো ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে যারা অবিশুদ্ধ পদার্থ তাদের গলনাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রা না হয় একটা রেঞ্জ হয়। রেঞ্জ কীরকম? ফর এক্সাম্পল ধর আমি বললাম যে এটার গলনাঙ্ক হবে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই যে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বললাম, এটা হলো একটা রেঞ্জ। আমি কিন্তু ফিক্সড করতেছি না যে তাপমাত্রার তার গলনাঙ্ক কি 10 হবে নাকি 12 হবে নাকি 15 হবে নাকি 18 হবে নাকি 20 হবে, এটা আমি ফিক্সড করতেছি না। আমি জাস্ট বলতেছি 10 থেকে 20, তার মানে 10ও হতে পারে, 20ও হতে পারে, 15ও হতে পারে, তিনটার যে কোনো একটা হতে পারে। তাহলে এই যে তাপমাত্রার যে রেঞ্জ আমি এখানে দিচ্ছি, এই রেঞ্জটা দেওয়ার মূল উদ্দেশ্যই হলো এখানে কিন্তু তোমার বিশুদ্ধ পদার্থ নেই। যদি বিশুদ্ধ পদার্থ থাকতো তখন তুমি নির্দিষ্ট করে বলতে পারতো যে না তাপমাত্রা তার গলনাঙ্ক হবে 15 ডিগ্রি সেলসিয়াস অথবা 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যেহেতু বিশুদ্ধ পদার্থ নাই সেহেতু আমরা এখানে নির্দিষ্ট করে বলতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2, অবিশুদ্ধ পদার্থের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম হয়। মনে রাখতে হবে, অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক কি হয়? কম হয়। আর স্ফুটনাঙ্ক কি হয় বলতো? বেশি হয়। অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক কম এবং অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক কম হয় এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। কার থেকে? বিশুদ্ধ পদার্থ থেকে। অর্থাৎ যেহেতু বললাম এটা বিশুদ্ধ না, তার মানে এটা গলনাঙ্ক তো আর বিশুদ্ধ পদার্থের মতো হবে না বা স্ফুটনাঙ্ক তো বিশুদ্ধ পদার্থের মতো হবে না। অতএব এটা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একটা রেঞ্জের মধ্যে হবে। গলনাঙ্ক হবে বিশুদ্ধ পদার্থ থেকে কম, বাট স্ফুটনাঙ্ক হবে বিশুদ্ধ পদার্থ থেকে বেশি। এবং এই পরীক্ষণ দ্বারা আমরা এইটাই বুঝতে পারি যে বিশুদ্ধ পদার্থের যেরকমভাবে একটা সুনির্দিষ্ট গলনাঙ্ক থাকে বা স্ফুটনাঙ্ক থাকে, অবিশুদ্ধ পদার্থের এরকম কোনো সুনির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে না, বরং তাদের থাকে একটা রেঞ্জ। এই রেঞ্জ একটা রেঞ্জের মধ্যে তারা আপ ডাউন করে, কোনো ফিক্সড কোনো তাপমাত্রায় তারা কখনো গলবেও না এবং কখনো তারা বাষ্পীভূতও হবে না বা গ্যাসীয় অবস্থায় ধারণ করবে না। ফাইন। সো আশা করতেছি তোমরা এই এক্সপেরিমেন্টের যে কাজগুলো রয়েছে সেই পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের তাহলে আমরা ফাইনাল সিদ্ধান্ত কি দিতে পারি দেখো। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের ফাইনাল সিদ্ধান্ত দিব। সেই ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে দেখো, এই যে এখানে লেখা আছে যে সিদ্ধান্ত বলতেছে যে বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। বিশুদ্ধ পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, কিন্তু অবিশুদ্ধ পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না। অবিশুদ্ধ পদার্থের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না, একটা রেঞ্জ দেওয়া থাকে আর কি। একটা রেঞ্জ বলতে বোঝানো হয় জাস্ট হচ্ছে একটা লিমিট, এত থেকে এতর মধ্যে হবে, এইটাই। তো দুইটা পরীক্ষণ আমরা মানে মূল পরীক্ষণ ছিল, কিন্তু এটা কিন্তু আমরা এখন পরীক্ষণ 4-এ রয়েছি। পরীক্ষণ 5 আমরা শুরু করব। পরীক্ষণ 4-এরই দুইটা পার্ট, একটা হচ্ছে বিশুদ্ধ পদার্থের জন্য গলনাঙ্কের প্রসেসটা কীরকম হয় একটা, আর একটা হচ্ছে অবিশুদ্ধ পদার্থের জন্য গলনাঙ্কের প্রসেসটা কীরকম হয় সেটা। সো আমি আশা করতেছি দুইটা চিত্র, দুইটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা যদি আসেও তোমরা এক্সামে এখান থেকে প্রপারলি লিখতে পারবা এবং এই পয়েন্টটুকু তোমরা যে চিত্রের মাধ্যমে যেভাবে ব্যাখ্যা করলাম সেই ব্যাখ্যাটুকু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো 4 নাম্বার এক্সপেরিমেন্ট শেষ, চলো এবার আমরা 5 নাম্বারে যাব। তো আমরা পরীক্ষণ 5-এ যাচ্ছি। দেখো কি বলতেছে এখানে। আমাদের এবারের পরীক্ষণের নাম তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি। সো এর আগে মানে পরীক্ষা নং 4-এ আমরা কি করেছিলাম, কঠিন পদার্থ এবং সেটা বিশুদ্ধ কিভাবে হলে সম্পন্ন করতে হবে, অবিশুদ্ধ হলে সেটা কিভাবে সম্পন্ন করতে হবে সেটা দেখেছি। আমাদের এখনকার কাজ হচ্ছে তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি। তো চলো আমরা দেখি তরল পদার্থের স্ফুটনাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। ওকে, তো দেখো আমাদের সেটআপটা কিছুটা আগের মতোই, জাস্ট হচ্ছে আমরা স্ট্যান্ড নিচ্ছি, ক্লাম্প নিচ্ছি। এই ক্লাম্পের সাথে আমরা কি করছি, একটা থার্মোমিটারকে কানেক্ট করেছি, কেননা আগেই বললাম যে তাপমাত্রা নির্ণয় সংক্রান্ত যা কিছু আছে সব কিছুই কিন্তু আমাকে
থার্মোমিটারের মাধ্যমে নির্ণয় করতে হবে, থার্মোমিটারের দ্বারা আমাকে সেটা নির্ণয় করতে হবে, তাপমাত্রা নির্ণয় সংক্রান্ত যা কিছু আছে। আচ্ছা, এরপরে আমরা পানি নিচ্ছি, তরল পদার্থ বলতে আমরা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে এখানে পানির স্ফুটনাঙ্ক নির্ণয় করব। দেন আমরা সেই বিকার, এটা হচ্ছে বিকার, এবং এখানে থার্মোমিটার দেওয়া হচ্ছে পানির মধ্যে, থার্মোমিটারের কিছুটা অংশ পানির ভিতরে ডুবানো, এবং এখানে রয়েছে একটা ত্রিপদী স্ট্যান্ড, মানে 3টে স্ট্যান্ড, যার উপরে আমরা এই আমাদের তারজালিটা রাখলাম, এবং বুনসেন বার্নার দিয়ে আমরা সেখানে তাপ প্রদান করব। তো সহজ হিসাব যে পানিকে তাপ প্রদান করা হলে কি হবে, পানি ফার্স্টে ফুটতে শুরু করবে এবং একটা সময় সে বাষ্পীভূত হতে শুরু করবে। তো পানি যখন বাষ্পীভূত হতে থাকবে তখনই কি পানির স্ফুটনাঙ্ক আমরা নির্ণয় করব, যে তখন থার্মোমিটারের রিডিংটা কত আসছে। তো তোমরা সবাই জানো যে পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি করবে, তরল থেকে বাষ্পে পরিণত হবে। সো এই যে আমাদের এই পানির তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে তখন পানিগুলো আস্তে আস্তে কী হবে, এখান থেকে এরকমভাবে আস্তে আস্তে বেরিয়ে যাবে, এবং তখন যদি আমি থার্মোমিটারের দিকে মানে চোখ যায় আমার, বা আমি যদি থার্মোমিটারের রিডিংটা দেখি, তখন আমার কাছে দেখা যাবে যে সেই থার্মোমিটারের তাপমাত্রার যে ভ্যালু সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকবে আর কি। তাহলে ওভারঅল কি বলা যায়, ওভারঅল এইটাই বলা যায় যে আমাদের বিশুদ্ধ পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। এইখানে কিন্তু আরেকটা কথা আছে, তোমরা জানো যে তাপমাত্রার সাথে চাপের একটা সম্পর্ক আছে, এটা 1 atm প্রেশার, মানে 1 বায়ুমণ্ডলীয় চাপে যদি আমরা তরল পানিকে বাষ্পে পরিণত করতে চাই তখন আমাকে ঠিক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। আচ্ছা, গেল এটা। এবারে ঠিক আগের মতো, এর আগের পরীক্ষা নং 4-এ আমরা যেটা সম্পন্ন করেছিলাম যে যদি পদার্থটি বিশুদ্ধ না হয় অবিশুদ্ধ হয় তখন কিন্তু আমার তাপমাত্রার ফিক্স থাকবে না, তাপমাত্রার একটা পরিসর হয়ে যাবে। এখানেও কিন্তু দেখো আমাকে সেম কথাটাই তারা বলতে চাচ্ছে এক্সপেরিমেন্টের মধ্যে, যে পানিতে সামান্য পরিমাণ অ্যালকোহল যদি আমরা যোগ করি তাহলে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না হয়ে অন্য কোনো তাপমাত্রা হবে। অর্থাৎ পানিতে তুমি যদি অ্যালকোহল যোগ করে দাও তখন কিন্তু সেই পানিটার বিশুদ্ধ নাই, সেটা অবিশুদ্ধ পানি হয়ে গেছে, কারণ সেটার মধ্যে একটা মিশ্রণ, অ্যালকোহলের মিশ্রণ তুমি সেখানে অ্যাড করেছো আর কি। আচ্ছা, স্ফুটনাঙ্কের মাধ্যমে দেখো কি বলতেছে, স্ফুটনাঙ্কের মাধ্যমে কোনো তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। এটা যেমনিভাবে আমরা কঠিন পদার্থের জন্য করতে পারি ঠিক তেমনিভাবে আমরা তরল পদার্থের জন্য করতে পারি, যে কোনো একটা তরল পদার্থ এটা কি বিশুদ্ধ হবে নাকি অবিশুদ্ধ হবে, কোনো একটা তরল পদার্থ এটা কি বিশুদ্ধ হবে নাকি অবিশুদ্ধ হবে, তা আমরা খুব সহজেই স্ফুটনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি। এখন এর আগে অবশ্যই এটা মানে নির্ণয় করার আগে তোমাকে আগে থেকেই ওই পদার্থের স্ফুটনাঙ্ক জানতে হবে। ফর এক্সাম্পল ধরো আমরা পানির যে উদাহরণ দিচ্ছিলাম, আমি আগে থেকেই জানি যে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত হয়। তো এবারে আমরা একটা জায়গার ধরো একটা কুয়া হতে পারে, একটা পুকুর হতে পারে, বা একটা নদী হতে পারে, ওখান থেকে আমরা কিছু পানি নিলাম, সেই পানিকে তাপ দিয়ে আমরা বাষ্পে পরিণত করলাম এবং থার্মোমিটারের রিডিং চেক করব। যদি থার্মোমিটারের রিডিং আমাকে বলে যে না এই পানি বাষ্পীভূত হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আমরা ধরে নেব যে এই পানি বিশুদ্ধ পানি, এখানে কোনো ঝামেলা নেই। বাট যদি আমরা ধরো কোনো একটা কুয়া থেকে পানি নিলাম, তো পানি নিয়ে দেখতেছি না সেই পানির স্ফুটনাঙ্ক দেখাচ্ছে আমাকে 120 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বুঝতে হবে সেটা আর বিশুদ্ধ নয়, অবশ্যই সেই কুয়ার পানিতে অন্য কোনো একটা পদার্থ মিশ্রিত অবস্থায় ছিল যার কারণে পানিটা বিশুদ্ধ না, অবিশুদ্ধ পানি। এবং অবিশুদ্ধ পানি দিতেই কিন্তু আমার স্ফুটনাঙ্ক 100 না, 100 থেকে হয়তো বেশিও হতে পারে, আবার চাইলে 100 থেকে কমও হতে পারে। সো বেশি হওয়া বা কম হওয়া এটা দ্বারা এটাই বোঝানো হয় যে পানিটি বিশুদ্ধ না বরং অবিশুদ্ধ পানি। ওকে, তো আশা করতেছি তোমরা এই এক্সপেরিমেন্টটাও তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো। সো এখানে দেখো আমরা সিদ্ধান্তে কি লিখেছি, মানে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে বিশুদ্ধ তরল পদার্থের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, বিশুদ্ধ তরল পদার্থের একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, কিন্তু পদার্থটি অবিশুদ্ধ হলে, পদার্থটি কি হলে অবিশুদ্ধ হলে স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়ে যায়, পদার্থটি অবিশুদ্ধ হলে স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়ে যায়। নর্মালি যেটা বললাম যে পানি নিলাম, পানিকে তাপমাত্রা দিয়ে মেজারমেন্ট করে দেখলাম যে স্ফুটনাঙ্ক কত, 100 হলে সেটা বিশুদ্ধ, বাট যদি অবিশুদ্ধ হয় সেটা 100 হবে না, অন্য কোনো একটা তাপমাত্রা হতে পারে। সো এইখানে কিন্তু ডিসিশনে এই কথাটাই বলতেছে যে বিশুদ্ধ হলে তার স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, বাট পদার্থটি যদি অবিশুদ্ধ হয় তাহলে তার স্ফুটনাঙ্ক কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। সো আশা করতেছি এই এক্সপেরিমেন্ট দ্বারা তোমাদেরকে যে মেসেজটা দেওয়া হচ্ছে সেই মেসেজটা তোমরা বুঝতে পেরেছো। সো আমাদের এই এক্সপেরিমেন্টটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আমরা এবার পরীক্ষা নং 6-এ যাচ্ছি। তো আসলে পরীক্ষা নং 6-এর বিষয়বস্তু কি দেখো, বলতেছে যে গ্রাফের সাহায্যে পদার্থের অবস্থার পরিবর্তন নির্ণয়। দ্যাট মিনস আমরা যে পদার্থকে তাপ প্রদান করে কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর করতে পারি, এই পরিবর্তনগুলো আমরা এখন গ্রাফ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তো আমাদেরকে কি কি বস্তু দেওয়া হচ্ছে দেখো তো। এখানে ফার্স্টেই বলতেছে যে কয়েক টুকরা বরফ, তার মানে আমরা আমাদের কাজটা শুরু করব বরফ থেকে, এবং যেই বরফের প্রাথমিক তাপমাত্রা ছিল -40 ডিগ্রি সেলসিয়াস। তোমরা জানো
যে বরফ কিন্তু মাইনাস তাপমাত্রায় থাকতে পারে এবং যত সে মাইনাস তাপমাত্রায় যাবে তত বরফের মানে তত বেশি হার্ড হবে, তত বেশি শক্ত হয়ে যাবে বরফটা। ওকে, তো আমরা এখন গ্রাফ, যেহেতু আমাদের মূল বিষয়টা গ্রাফ কেন্দ্রিক, তো আমরা এখন সেই গ্রাফ থেকেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবো যে আসলে এখানে কি হচ্ছে। আচ্ছা, তো দেখো তোমাদের বইয়ে আসলে এভাবে চিত্রটা দেওয়া নাই, আমরা এটাকে একটু মডিফাই করেছি চিত্রটা, যাতে করে সবাই যেন এটা বুঝতে পারে সেজন্য। তো আমাকে কিন্তু বলেছিল যে আমাকে বরফ দেওয়া হয়েছিল, তো সহজ হিসাব, এই বরফকে এখন আমরা তাপ প্রদান করে করে আস্তে আস্তে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করব তাপ প্রদানের মাধ্যমে। তো এখানে যেই বিষয়টা মানে উপস্থাপন করতে হবে সবার আগে, যে গ্রাফের কয়টা অংশ এবং কোন কোন অংশে আমরা কি পাবো, এবং প্রশ্নে কিন্তু এটাও বলা ছিল, দেখো প্রশ্নে বলা ছিল কিন্তু আমার এই তাপমাত্রা কত হবে -40°C। তো তুমি ধরে নাও তাপমাত্রাটা এই যে -40 হচ্ছে এইটা, এই যে একদম নিচের যে বিন্দুটা সেটা হচ্ছে -40°C। আমরা এখন দেখো এই বরফকে কি করবো, শুরুতে তাপ দিব, তাই না? বরফকে পাত্রের মধ্যে নিয়ে আমরা বরফকে তাপ দিব। তাপ দিলে এখানে দুইটা জায়গাকে আমরা মার্ক করবো, একটা হচ্ছে 0°C আর একটা হচ্ছে 100°C। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 100°C। তো এই জায়গা দুইটাতে বিশেষ দুইটা অবস্থা দেখতে পাওয়া যাবে। কি কি অবস্থা? 0°C বরফ কঠিন থেকে তরলে পরিণত হয়, তার মানে এটা হচ্ছে তার গলনাঙ্ক রেখা। আর 100°C তাপমাত্রায় সেই তরল পানি আবার বাষ্পে পরিণত হয়, এটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক রেখা। তো আমরা এখন সেই পয়েন্টগুলোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ফার্স্টে দেখো এখানে আমরা একটা OA রেখা দেখতে পাচ্ছি, OA রেখাটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তো উপরের দিকে ওঠা মানে কি বলতো, কোনো একটা গ্রাফ আস্তে আস্তে উপরের দিকে ওঠা মিন্স বোঝানো হচ্ছে যে এই আমাদের ওয়াই এক্সিসে যে বস্তু আছে তার মান বেড়ে যাচ্ছে। এখন ওয়াই এক্সিসে কে আছে, তাপমাত্রা রয়েছে, তার মানে OA রেখা যেহেতু ঊর্ধ্বমুখী, এটা দ্বারা বোঝানো হয় যে সময়ের সাথে সাথে বস্তুর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সময়ের সাথে সাথে বস্তুর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ওকে, গেল এটা। নেক্সটে আমরা কি করতে পারি, দেখো নেক্সটে আমরা যেটা করতে পারি, এখানে A থেকে B এ যাব। তাহলে A থেকে আরেকটু কথা, যে OA অংশে আমরা কিন্তু শুধুমাত্র বরফই পাবো। হ্যাঁ, বরফের তাপমাত্রা বাড়তেছে কিন্তু পদার্থটি বরফই আছে, এখানে আর তরল পানি হয় নাই। তার মানে OA অংশে আমরা বুঝতেছি যে গ্রাফটি ঊর্ধ্বমুখী হবে এবং এই অংশে আমরা বরফ পাচ্ছি। এবারে আসো AB। AB একটি আনুভূমিক রেখা, মানে এক্স এক্সিসের সমান্তরাল রেখা, আনুভূমিক সরল রেখা। AB অংশের মধ্যে তুমি কঠিন অবস্থাও দেখতে পাবা প্লাস তরল অবস্থাও দেখতে পাবা। তাহলে তুমি বলতে পারো তুমি যখন A বিন্দুতে কেবলমাত্র গিয়েছো A বিন্দুতে, তখন সেটা কঠিন থেকে আস্তে আস্তে কিসে পরিণত হয়েছে, কঠিন থেকে তখন সে তরলে পরিণত হয়েছে। বাট যখন আমি B বিন্দুতে কমপ্লিট করে ফেলবো, মানে যখন আমি B বিন্দুতে চলে যাব, আমার সমগ্র কঠিন কণাগুলো কঠিন থেকে আস্তে আস্তে তরলে পরিণত হয়ে যাবে। তো আমি যদি এটাকে একটু এভাবে চিন্তা করি, দেখো ধরো আমার হাতে এরকম 6টা কণা আছে, 6টা বরফের কণা। তাহলে A বিন্দুতে একটা বরফের কণা কঠিন থেকে তরল হবে, আর B বিন্দুতে ধীরে ধীরে সকল বরফ কণা কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাবে। সো এতে হবে একটা আর বিতে হবে সমগ্র কণাগুলো, যার কারণে আমরা AB লাইনের মধ্যে কঠিন কণাও দেখতে পাবো প্লাস বরফের তরল কণাও আমরা দেখতে পাবো আর কি। আচ্ছা, তো যখন আমি B বিন্দুতে চলে আসব, তখন আমার কাছে আর কোনো কঠিন কণা নেই, মানে কঠিন কোনো কণা নেই, সমস্ত কণাগুলো কঠিন থেকে তরলে পরিণত হয়ে গেছে। এরপরে যদি তুমি কিন্তু এখানে তাপ দেওয়া অফ করো না, তুমি স্টিল তাপ দিয়েই যাচ্ছ, তুমি তো তাপ দেওয়াটা কন্টিনিউ করতেছো। ফলে এরপরে গ্রাফটা আস্তে আস্তে হবে B থেকে C, এবং B থেকে Cও দেখো AB এর মতো, মানে OA এর মতো ঊর্ধ্বমুখী সরল রেখা। তো ঊর্ধ্বমুখী সরল রেখা মানে কি বলতো, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো BC অংশে আমরা পাবো তরল পানি দেখতে, যেহেতু আমি আগেই বলে দিয়েছি যে B অংশে সমস্ত কণাগুলো কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাবে, তার মানে B বিন্দুতে সবাই তরল। এবারে তাপমাত্রা বাড়ালে B এবং C অংশের মধ্যে আমরা শুধুমাত্র তরল পানি দেখতে পাবো, তার মানে এটা দ্বারা পদার্থের তরল অবস্থা বোঝানো হচ্ছে। আচ্ছা, এবারে আসো C আর D নিয়ে কথা বলবো। C আর D যেহেতু 100°C, তার মানে এটা স্ফুটনাঙ্ক রেখা বলবে, এটাকে স্ফুটনাঙ্ক রেখা। তাহলে C তে আমরা পাবো তরল এবং বাষ্পের সংমিশ্রণ। তাহলে তুমি বলতে পারো ঠিক আগের মতোই আমরা এভাবে বলতে পারি যে C তে আমার একটা কণা জাস্ট গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে, আর D তে সকল কণা গ্যাসীয় অবস্থায়, মানে C তে জাস্ট একটা কণা 100°C তাপমাত্রা হবে, আর D বিন্দুতে সকল কণা 100°C তাপমাত্রার তরল পানিতে পরিণত হবে, মানে কি বাষ্পে পরিণত হবে। 100° মানে তো বাষ্প। আচ্ছা, এরপরে দেখো তাহলে D বিন্দুতে সবাই 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হলো। দেন যদি আমরা তাপ দেওয়াটা কন্টিনিউ করি, তখন সেটা কি হবে, আস্তে আস্তে জলীয় বাষ্পের তাপমাত্রা বাড়বে এবং জলীয় বাষ্প আস্তে আস্তে পাত্র থেকে কি হয়ে যাবে,
বেরিয়ে যাবে আর কি। মানে আমরা তো জানি যে জলীয় বাষ্প কি গ্যাসীয় অবস্থা, তো গ্যাসীয় বস্তুকে তো কোনো একটা জায়গায় আটকে রাখা যায় না। হ্যাঁ, আটকায় যদি দেই আমরা প্রেশার কুকারের মতো, সেটা হচ্ছে ভিন্ন হিসাব। বাট নর্মালি পাত্র খোলা রাখলে আস্তে আস্তে তাপ বাড়তে থাকবে এবং সেই জলীয় বাষ্পগুলো আস্তে আস্তে এখান থেকে চলে যেতে থাকবে। তো এই যে গ্রাফের যে অংশগুলো, তাহলে এই অংশগুলোকে আসলে বুঝতে হবে। তো দেখো, বরফকে তাপ দেওয়া হলে গ্রাফের মোট 5টা অংশ আসে, পাঁচটা অংশ। একটা হবে ও এ অংশ যেটা কঠিন, একটা হচ্ছে এবি অংশ যেখানে কঠিনও পাবো তরলও পাবো, আর একটা হচ্ছে বিসি অংশ যেখানে শুধুমাত্র তরল পাবো, আর একটা হচ্ছে সিডি অংশ যেখানে তরল পাবো বাষ্প পাবো, আর একটা হচ্ছে ডিই অংশ যেখানে শুধুমাত্র জলীয় বাষ্প পাবো। তো এই যে অংশগুলো আমরা পেলাম, এই অংশগুলো কে আমরা কি বলতে পারি যে গ্রাফের বিভিন্ন অংশ, এবং প্রত্যেকটা অংশে কিন্তু যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা স্টেপ বাই স্টেপ সহজে প্রকাশ করা যাচ্ছে, সহজে বোঝানো যাচ্ছে। প্রত্যেকটা অংশই কিন্তু দেখো তোমাকে জাস্ট এক্সপ্লেন করতেছে না এই অংশে তুমি কি পাবা, এই অংশে কি পাবা, এই অংশে কি পাবা, সব প্রত্যেকটা অংশই তোমাকে এই জিনিসগুলো বোঝানো হচ্ছে। ওকে, সো আমরা একটি বরফখণ্ডকে তাপ দিলে সময়ের সাথে সাথে যে গ্রাফের যে পরিবর্তন, সেই গ্রাফের পরিবর্তনটা আমরা এখানে লক্ষ্য করলাম। এবারে আসো শীতলীকরণের গ্রাফ। শীতলীকরণ মানে কি বলতো? আমরা জানি যে জলীয় বাষ্পকে ঠান্ডা করলে তরল পানি পাওয়া যায়, তরলকে ঠান্ডা করে ফ্রিজে রাখলে সেখান থেকে বরফ তৈরি হয়। অর্থাৎ আমরা এতক্ষণ তাপ দিচ্ছিলাম, এবার আমরা তাপটা শোষণ করব, তাপটা নিয়ে যাব। তো তখন গ্রাফের অংশটা কীরকম হবে সেই পয়েন্ট একটু ব্যাখ্যা করি দেয়। তো এবারও কিন্তু গ্রাফের দেখো মোট সেই আগের মতোই 5টা অংশ। একটা তুমি যদি নাম দাও তাহলে ধরো এটা হবে ও, এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি, এটা হবে ডি, আর এটা হবে ই, এরকম আমরা ধরতে পারি গ্রাফের অংশগুলোকে। আচ্ছা, তাহলে ও এই অংশে আমরা কি পাচ্ছি? জলীয় বাষ্প। কেননা দেখো এখানেও কিন্তু দেখো দুইটা বিশেষ জায়গাতে আমরা থামবো, একটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো যখনই পানি আসবে এই পানির ক্ষেত্রে তুমি দুইটা জায়গাতে থামবা বা থামতে পারবা। নাম্বার 1 0 ডিগ্রি সেলসিয়াস, নাম্বার 2 100 ডিগ্রি সেলসিয়াস। কারণ এটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক রেখা। সো আমরা এই জায়গাতে, এই দুটো হচ্ছে আমাদের স্টপেজ, আমরা এখানে থামবো, আমরা আর কোনো জায়গায় কিন্তু থামবো না। তাহলে আমার জলীয় বাষ্পের তাপমাত্রা যেখানে থাকুক না কেন, 140 এখানে দেখানো হয়েছে, এর থেকে বেশিও হতে পারে। তাহলে এসে আমরা সবার আগে আসবো কোথায়? 100 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এবি লাইন, দেখো এবি লাইনের মধ্যে পদার্থের দুইটা অবস্থা পাবা, একটা হচ্ছে বাষ্প পাবা, একটা হচ্ছে বাষ্প পাবা, আর একটা হচ্ছে কি পাবা? আর একটা হচ্ছে তরল পাবা। একটা হচ্ছে বাষ্প পাবা আর একটা তরল পাবা, ঠিক আছে, এবি লাইনের মধ্যে। আচ্ছা, গেল এবি লাইনের কাহিনী। এরপরে তার মানে এ অংশে আমরা জাস্ট একটা কণা গ্যাসীয় বা জলীয় বাষ্প থেকে তরলে পরিণত হবে, আর বি বিন্দুতে সকল কণাগুলো আস্তে আস্তে ধীরে 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 তরলে পরিণত হয়ে যাবে। দ্যাট মিনস আমি যখন বি পয়েন্টে চলে আসব তখন আমার কাছে আর কোনো কণা কিন্তু বাষ্প থাকবে না, সকল কণাগুলোই তরলে পরিণত হয়ে যাবে। এবারে আসো বিসি রেখা। বিসি রেখা কি দেখো তো? বিসি রেখার মধ্যে তুমি পাচ্ছ পানি। বিসি রেখার মধ্যে আমি কি পাচ্ছি? পানি পাচ্ছি। দ্যাট মিনস বোঝানো হচ্ছে যে বিসি রেখার মধ্যে যে আমি পানি পাবো, তার মানে এখানে আমাদের তরল অবস্থা, পানির মানে পদার্থের তরল অবস্থা বোঝানো হচ্ছে। এবং এটা কিন্তু আগের বারের গ্রাফটা ছিল ঊর্ধ্বমুখী, এবার দেখো গ্রাফের অংশগুলো নিম্নমুখী। নিম্নমুখী মানে কি? তাপমাত্রা কমবে, তাপমাত্রা হ্রাস পাবে। ওয়াই এক্সিসে আমার যেই বস্তু আছে সেই বস্তু তাপমাত্রা হ্রাস পাবে। যেরকম বি পয়েন্টের তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, দেখো সি পয়েন্টের তাপমাত্রা হ্রাস পেয়ে কত ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল? 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। ওকে, তো বিসি অংশের মধ্যে শুধু আমি পানিই পাবো বা তরল অবস্থায় পাবো, এবং এখানে তাপমাত্রা গ্রাজুয়ালি কমতেছে। এবারে আসতেছে সিডি। সিডি অংশের মধ্যে আবার দুইটা জিনিস দেখো। সিডি অংশের মধ্যে তুমি কি পাবা? সিডি অংশের মধ্যে তুমি তরলও পাবা প্লাস হচ্ছে কঠিনও পাবা, অর্থাৎ কঠিন তরলের সংমিশ্রিত অংশই হচ্ছে সিডি। আচ্ছা, আমরা সি অংশে শুধুমাত্র একটা কণা কঠিন হবে, তরল থেকে কঠিন হবে, আর ডি অংশে আমার সকল কণা আস্তে 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 কঠিনে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ যতগুলো কণা থাকবে, যতগুলো কণার সমন্বয়ে পদার্থটি তৈরি হবে, সকল কণায় ডি বিন্দুতে আমার কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়ে যাবে। তো আমার ডি বিন্দুতে সকল কণা কোন অবস্থায় আছে? কঠিন অবস্থায় আছে। এরপরেও যদি আমি তাপ হ্রাস করি তখন গ্রাফটা আরও নিচের দিকে নামবে। এবং দেখো ডি বিন্দুতে যেহেতু সকল কণা কঠিন হয়ে গেছে, তার মানে তোমার ডিই, তুমি যদি এই পর্যন্ত চিন্তা করো, ডিই অংশ তুমি কিন্তু শুধুমাত্র বরফ বা পদার্থটির কঠিন অবস্থায় দেখতে পাবা, তরল বা অন্য কোনো অবস্থা কিন্তু আমরা এই অংশে দেখতে পাবো না। তার মানে সিডি অংশে পাচ্ছি আমরা তরল প্লাস কঠিন, আর ডিই অংশে আমরা শুধুমাত্র কঠিন যে কণাগুলো রয়েছে, আমরা ডিই অংশে শুধুমাত্র এই কঠিন কণাগুলোকেই এখানে দেখতে পাবো। আচ্ছা, তো তাইলে এখানেও দেখো ঠিক আগের মতোই গ্রাফের 5টা অংশ, ও এ, এ বি, বিসি, সিডি, ডিই। বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে যে আমরা আগেরবার তাপ প্রদান করতেছিলাম বিধায় গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিল, এবার তাপ কমাচ্ছি বিধায় গ্রাফটা আস্তে আস্তে কোন দিকে নামছে? নিচের দিকে নামছে। এবং প্রত্যেকটা অংশই কিন্তু দেখো কোন কোন অংশ থাকতে পারে, অবস্থা কি হতে পারে, এটার ব্যাখ্যা সহজেই করা যায়। তো আমি তোমাদেরকে বলতে পারি এই জিনিসটাই যে তাপ প্রদানের ক্ষেত্রে গ্রাফ এবং তাপ হ্রাসের ক্ষেত্রে গ্রাফের অংশ সেম,
আগেরবারও 5টা ছিল, এবারও ঠিক 5টা, বা ডিফারেন্স হচ্ছে আগেরবার গ্রাফটা ঊর্ধ্বমুখী ছিল, এবার গ্রাফটা নিম্নমুখী। এইটুকুই জাস্ট পার্থক্য, এ বাদে বাকি সকল তথ্য বা বাকি সকল যা কিছু আছে সব কিছুই কিন্তু আমার সেম টু সেম থেকে যাচ্ছে। এবং এভাবেই কিন্তু আমরা গ্রাফ দ্বারা কোনো একটা পদার্থের অবস্থার পরিবর্তন আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। কোন অংশে কি হবে, কোন অংশে তাপমাত্রা বেশি থাকবে, কোন অংশে তাপমাত্রা কম থাকবে, তো সমস্ত কিছু কিন্তু এই গ্রাফের সাহায্যে খুব সহজেই ব্যাখ্যা করা যায়। সো আশা করছি তোমরা পরীক্ষা নং 6ও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা আমাদের একক কাজের সর্বশেষ পরীক্ষণটি এবার সম্পন্ন করব, যেটা হচ্ছে পরীক্ষা নং 7। 7 নং পরীক্ষার বিষয়বস্তু কি দেখো, বলতেছে যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার ব্যবহার, অর্থাৎ ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা ব্যবহার করে আমরা একটা মিশ্রণ থেকে দুইটা বস্তুকে পৃথক করতে পারি। এখন ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা কি, ফার্স্টে আসো আমরা আগে চিনব ঊর্ধ্বপাতিত পদার্থ কারা। তো ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা জাস্ট যেই প্রক্রিয়ায় কোনো একটা পদার্থ আমরা সহজে যদি বলি কঠিন অবস্থা থেকে কি হবে, যেই প্রক্রিয়ায় কোনো একটা পদার্থ কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে, আমরা ওই প্রক্রিয়াটাকেই বলি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। আর ঊর্ধ্বপাতিত পদার্থ কারা, যারা এই প্রক্রিয়াটা ফলো করবে, অর্থাৎ কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে, এদেরকে বলা হবে ঊর্ধ্বপাতিত পদার্থ, আর প্রসেসের নাম হবে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। এবারে আমরা এখন সেই এক্সপেরিমেন্টটা দেখব আসলে কিভাবে কাজটা করা হচ্ছে। ধরো দেখো এখানে আশা করছি দেখা যাচ্ছে, এখানে বলা হচ্ছে দেখো এই যে তোমরা নিচে একটা বিকার, এই বিকারের উপরটা একটা ঢাকনা দেওয়া, ঢাকনার উপরে আমরা কিছু বরফখণ্ড রেখেছি, ঢাকনা বরফখণ্ড। তো এবার নিচে কি আছে দেখো, নিচে রয়েছে আয়োডিন যুক্ত খাদ্য লবণ, অর্থাৎ আমরা যে খাবার লবণ খাই, তার মানে এখানে এই পাত্রের মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড প্লাস আয়োডিন। ঠিক আছে, দুইটা বস্তু সোডিয়াম ক্লোরাইড প্লাস আয়োডিনকে আমরা এই পাত্রের মধ্যে পাচ্ছি। আচ্ছা, এবারে বুনসেন বার্নার দিয়ে আমরা তাপ দিব, বুনসেন বার্নার দিয়ে আমরা এখানে তাপ প্রদান করব। তাপ প্রদান করলে কি হবে দেখো, তো এই যে আয়োডিন যুক্ত খাদ্য লবণ, এখানে মনে রাখতে হবে আয়োডিন একটা সাধারণ পদার্থ যার কঠিন অবস্থা আছে, তরল অবস্থা আছে, গ্যাসীয় অবস্থা আছে। বাট এই যে আয়োডিন, এই আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, এর আগেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটা সাধারণ পদার্থ, আয়োডিন না, সোডিয়াম ক্লোরাইড একটা সাধারণ পদার্থ, বাট আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তার মানে কি, আয়োডিন যে ঊর্ধ্বপাতিত পদার্থ, এই আয়োডিনের কি নাই, কোনো তরল অবস্থা নাই, সে কঠিন এবং কঠিন থেকে গ্যাসীয়, আবার গ্যাসীয়কে শীতল করলে সেখান থেকে সরাসরি কঠিনে আসবে। তো তুমি যদি এখন এখানে বুনসেন বার্নার দ্বারা তাপ দাও, তখন কি হবে বলো তো, বুনসেন বার্নার দিয়ে তাপ দিলে, বুনসেন বার্নার দ্বারা তাপ দিলে এই সোডিয়াম ক্লোরাইডের যে কণাগুলো আছে সেগুলো তো কঠিন থেকে তরলে পরিণত হবে, বাট আয়োডিন কি আর তরল হবে না, আয়োডিন আস্তে আস্তে এরকমভাবে গ্যাসীয় অবস্থা হয়ে পাত্র থেকে আস্তে আস্তে বের হয়ে যেতে যাবে, কারণ এই স্পেসটা তো ফাঁকা, বিকারের এই জায়গাটা ফাঁকা। বাট উপরে যেহেতু তুমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছো, দেখো আমরা কিন্তু এখানে ঢাকনা দিয়েছি কেন, কারণ এই যে গ্যাসীয় আয়োডিনগুলো যেন পাত্র থেকে সহজেই বেরিয়ে যেতে না পারে, কারণ আমি তো আর সেই আয়োডিনগুলোকে আর কালেক্ট করতে পারবো না যদি সেগুলো গ্যাসীয় অবস্থায় হয়ে যায়। এই জন্য আমরা একটা ঢাকনা দিয়ে দিয়েছি যেন এই গ্যাসীয় আয়োডিনগুলো যেন এখানে বাধা পায়। এবারে খেয়াল করো, আমরা বলেছি একটু আগেই যে আয়োডিনের দুইটা অবস্থা, একটা হচ্ছে কঠিন এবং আরেকটা হবে কি, একটা হবে কঠিন আর একটা হবে গ্যাসীয়। ঠিক আছে, কঠিন এবং আরেকটা হবে গ্যাসীয়। তাহলে এই কঠিন আয়োডিনকে তাপ দেওয়ার ফলে যেহেতু গ্যাসীয় হচ্ছে, এবং গ্যাসীয় আয়োডিনকে যখন আমরা শীতল করবো, দেখো উপরে যেহেতু বরফ খণ্ড রাখা, তার মানে এই ঢাকনাটার তাপমাত্রা অনেক কম, এই জায়গার তাপমাত্রা অনেক কম। সো গ্যাসীয় আয়োডিনগুলো যখন এখানে গিয়ে বাধা পাবে, তারা কিন্তু দেখো এই যে ঢাকনার নিচে আস্তে আস্তে জমা হবে কঠিন আকারে। এখন কেন জমা হবে কঠিন আকারে, কারণ গ্যাসীয় আয়োডিনগুলোকে যখনই আমরা শীতল করব, তখনই সেই গ্যাসীয় আয়োডিনগুলো শীতল অবস্থায় কঠিন থেকে, মানে গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হবে। সো এইখানে গ্যাসীয় আয়োডিনগুলো তোমার গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হবে, কারণ তোমার ঢাকনার উপরে বরফখণ্ড রয়েছে, এই জায়গার তাপমাত্রা অনেক কম। তাহলে দেখো যেই মিশ্রণের মধ্যে আগে তোমার খাদ্য লবণও ছিল প্লাস আয়োডিনও ছিল, এবার এই ঊর্ধ্বপাতন প্রক্রিয়া কাজে লাগানোর ফলে আয়োডিনগুলো চলে যাচ্ছে ঢাকনার উপরের দিকে, মানে এই বিকারের উপরের দিকে, ঢাকনার নিচে, আর তোমার লবণটা জাস্ট নিচে পড়ে আছে, কেননা এই লবণ তো কঠিনকে তাপ দিলে তরল পরিণত হবে, সোডিয়াম ক্লোরাইড তো আর সাথে সাথে মানে ঊর্ধ্বপাতিত পদার্থের মতো তো আর গ্যাসীয় অবস্থা ধারণ করবে না, এটা কঠিন থেকে তাপ দিলে সেটা তরলে হবে। তো তরল পদার্থ তো জাস্ট এই বিকারের নিচেই থাকবে, কিন্তু আয়োডিন ঊর্ধ্বপাতিত পদার্থ হওয়াতে তারা উপরের দিকে চলে যাবে, বা ঢাকনায় বাধা পেয়ে পুনরায় তারা আবার কঠিনে রূপান্তরিত হবে। এবারে যদি আমি ঢাকনাটাকে উল্টে এইগুলোকে যদি আমরা এখান থেকে কালেক্ট করে নিই, যে কঠিন আয়োডিনের যে দানাগুলো জমা হয়েছে এখানে ঢাকনার নিচের দিকে, এই দানাগুলোকে যদি আমি সংগ্রহ করে ফেলি, তাহলে এটা কি হবে, এটা আমরা সংগ্রহ করতে পারবো। আবার এই আয়োডিনটাও কি হবে, আস্তে আস্তে
আয়োডিনটাও আস্তে আস্তে হচ্ছে গিয়া যে সংগ্রহ করবো, আর এই যে সোডিয়াম ক্লোরাইডটাকেও আমি এখান থেকে কি করতে পারবো, সংগ্রহ করতে পারবো। দ্যাট মিনস দুইটা বস্তুকে, যেই দুইটা বস্তু আগে মিশ্রণে একসাথে ছিল, মিশ্রণে আগে একসাথে ছিল, বাট এই দুইটা বস্তুকে কিন্তু আমরা খুব সহজেই পৃথক করে ফেলতে পারবো, খুব সহজেই এখান থেকে আমরা পৃথক করে ফেলতে পারবো। ওকে, সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। এইটি আসলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার ব্যবহার। বেসিক্যালি ঊর্ধ্বপাতন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বা বেসিক্যালি ঊর্ধ্বপাতিত পদার্থকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় ব্যবহার করে বা কাজে লাগিয়ে আমরা মিশ্রণ থেকে এদেরকে খুব সহজেই পৃথক করতে পারি, যার একটা বাস্তব নমুনা তোমরা এই বিক্রিয়ার মাধ্যমে বা এই পরীক্ষণের মাধ্যমে তোমরা দেখতে পেরেছো। ওকে, সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি ক্লিয়ার হয়েছো। তো আমাদের দেখো একক কাজের যে 7টা পরীক্ষণ ছিল, আমরা কিন্তু 7টা পরীক্ষণই এখান থেকে আমরা খুব সহজেই সমাধান করতে পারলাম, যেটা কিনা তোমরা বুঝতে পেরেছো। সো এই পরীক্ষণগুলো ভিডিও দেখার মাধ্যমে নিজেরা বাসায় যদি একটু বইয়ের অংশগুলোকে রিডিং পড়তে পারো, তাহলে আশা করছি তোমাদের এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। তো একক কাজের এই অংশটুকু আজ এই পর্যন্তই। অন্য কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।